হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ প্রোয়াক্টিভ একাডেমি। তো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা কুরিন এবং কুরিন সঞ্চিতির বেসিক্সটা সম্পর্কে জানার চেষ্টা করব এবং এরপরে আরেকটা এপিসোড দেওয়ার চেষ্টা করব, একটা বা দুইটা যতগুলো লাগে কভার করতে। সেখানে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল অ্যান্ড এক্সিকিউশন, অর্থাৎ কিভাবে কোয়েশ্চেনটা ধরবা আর সলভ করবা সেগুলো পরের এপিসোডে দেখতে পারবো। এই এপিসোডে আমরা মূলত হচ্ছে বেসিক সম্পর্কে জানার চেষ্টা করব যে কুরিনটা কি, কুরিন সঞ্চিতিটা কি। তাহলে এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ কুরিনের বেসিক যত ধারণা আছে বা কিভাবে বেসিক অপারেশন করতে হয়, কিভাবে এটাকে হ্যান্ডেল করবা সেইটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। অন্য কোনো ভিডিওতেও দৌড়াদৌড়ি করতে হবে না, কোচিংয়ের পিছেও দৌড়াদৌড়ি করতে হবে না। এই একটা ভিডিওতেই তোমরা কুরিনের যেই সাধারণ বা প্রাইমারি ধারণা আছে সেটা সম্পূর্ণ আয়ত্ত করতে পারবা। তো সবার আগেই আমরা যদি আমাদের টপিকের দিকে তাকাই, দেখতে পারবো সেটা হচ্ছে কুরিন ও কুরিন সঞ্চিতি সম্পর্কিত যাবতীয় সমস্যাবলী। কুরিন এবং কুরিন সঞ্চিতিটা কি? কোনো কিছু পড়ার আগে সেটার ব্যাপারে জেনে নেওয়া আমাদের ভালো, তাই না? তো কুরিনটা হচ্ছে মূলত একটি ব্যয় হিসাব। হ্যাঁ? আর কুরিন সঞ্চিতিটা কি? তো কুরিন সঞ্চিতিতে হচ্ছে একটি বিপরীত সম্পত্তি হিসাব। তার মানে কি, কুরিনটা আমার জন্য একটা এক্সপেন্স অর্থাৎ খরচ এবং কুরিন সঞ্চিতিটা আমার জন্য হচ্ছে বিপরীত সম্পত্তি। এখন বিপরীত সম্পত্তি বলতে বোঝায় যেই হিসাবগুলো আমাদের সম্পত্তিকে কমায়। এই বিপরীত সম্পত্তি, বিপরীত দায় এগুলো হচ্ছে কোনো আলাদা সম্পদ হিসেবে কাজ করে না, বরং এগুলো যার সাথে বিপরীত এড হচ্ছে সেই এন্ট্রিটাকে কমাবে। যেহেতু কুরিন সঞ্চিতি একটি বিপরীত সম্পত্তি, এটি সম্পত্তিকে কমাবে। তো আমরা আসো একটু বইয়ের ভাষায় দেখার চেষ্টা করি যে কুরিনটা কি। তারপরে আমরা সহজ ভাষায় বুঝবো। কুরিনটা হচ্ছে যখন কোনো ব্যবসায়ী বাকিতে পণ্য বা সেবা বিক্রি করে। এখানে একটুখানি মাথায় রাখবা বাকিতে, হ্যাঁ? বাকি কথাটা যদি না বুঝো তাহলে তুমিও কিন্তু ফুল কনসেপ্টটাই ভুল করবা। বাকিতে পণ্য বা সেবা বিক্রি করে এবং সেই পাওনা টাকা ভবিষ্যতে দেনাদারের কাছ থেকে আদায় হওয়ার কোনো আর সম্ভাবনা থাকে না। তখন সেই অপরিশোধিত অর্থকে কুরিন বা অনাদায়ী পাওনা। এইটা হচ্ছে কুরিনের সেকেন্ড নাম। অর্থাৎ কুরিন যে সবসময় কুরিন নামে আসবে, কুরিন সঞ্চিতি সবসময় কুরিন সঞ্চিতির নামে আসবে এমন না। অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি নামেও আসতে পারে। তখন তোমরা কনফিউজড হওয়া যাবে না যে আমরা তো কুরিনের ব্যাপারে পড়েছি, অনাদায়ী পাওনাটা কি এটা তো পড়ি নাই। কুরিন যেই জিনিস, অনাদায়ী পাওনা সেই জিনিস। আবার কুরিন সঞ্চিতি যেই জিনিস, অনাদায়ী পাওনা সঞ্চিতি সেইম জিনিস। তো এখন আমি একটু সোজা ভাষায় বোঝার চেষ্টা করি। ধরো তুমি একজন বিক্রেতা, হ্যাঁ? তুমি হচ্ছে আমার কাছে আ এইটা হচ্ছে তুমি একজন বিক্রেতা, তুমি হচ্ছে আমার কাছে পণ্য বিক্রি করেছো। ধরো তুমি চাল বিক্রি করো, আমার কাছে চাল বিক্রি করেছো। এখন বিক্রিটা করেছো ধারে। তো তুমি আমার কাছে ৳১,০০০ র পণ্য ধারে বিক্রি করেছো। এখন আমি হচ্ছে দেউলিয়া হয়ে গেছি কোনো কারণে। আমি হচ্ছে ধরো আমি আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান, আমার কোনো কারণে আর টাকা দিতে পারছি না। এই যে ৳১,০০০ ধারের যেই পণ্যটা বা মূল্যটা সেইটা আমি তোমাকে আর দিতে পারছি না, যে আশঙ্কাটা, এই আশঙ্কা থেকে এই ৳১,০০০ তোমার পাওনা ছিল না? তোমার হচ্ছে আমার কাছে পাওনা ছিল, অর্থাৎ তোমার প্রাপ্য সম্পদ ছিল। এই পাওনাটা এখন তোমার কুরিন বা অনাদায়ী পাওনাতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ তোমার ধারে বিক্রি করা ধারে বিক্রি করা পণ্য বা সেবার যেই মূল্যটা সেটা যদি আর পাওয়ার আশঙ্কা না থাকে, সেই মূল্যটাকেই আমরা কুরিন বলছি। একেবারে সোজা হিসাব। আবারও একবার বলি, তুমি ধারে কোনো কিছু বিক্রি করেছ, সেই মূল্যটা অনেক সময় পাওয়া নাই যেতে পারে, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানরা ধারে অনেক বড়, বড় লেনদেন করে থাকে। তো পরবর্তীতে ওই টাকা না পাওয়ার যে আশঙ্কা সৃষ্টি হবে সেটাকেই আমরা কি বলব? কুরিন বলব। আর কুরিন সঞ্চিতির কি? এই যে ধরো তুমি তো এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান। এখন আমি তো একজন। আমার মতো আরো অনেকে থাকবে। এখন তুমি ব্যবসা প্রতিষ্ঠান, তোমার তো ধারে বিক্রি করতেই হবে। কারণ সবসময় নগদে বিক্রি করা পসিবল না। কারণ অনেকে অনেক বড়, বড় অঙ্কে লেনদেন করে। তো এমন অনেকেই থাকবে যারা হচ্ছে তোমার সাথে ধারে লেনদেন করবে। তো এখন আমি তোমারে ৳১,০০০ দেইনি। আরো অনেকে থাকতে পারে, ধরো এই লোকও তোমার টাকা দিল না, এই লোকও তোমার টাকা দিল না, এই লোকও তোমার টাকা দিল না। এরকম অনেকেই দেউলিয়া হয়ে যেতে পারে। তো এইভাবে যদি তোমার সবাই শুধুমাত্র টাকা না দিতে থাকে, তোমার যদি খালি ঋণের বোঝা বাড়তেই থাকে, পাওনা প্রাপ্যর পরিমাণ কমতেই থাকে, তাহলে সমস্যা না? এইজন্য তুমি এই কুরিন থেকে বাঁচতে আলাদা একটা সেভিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখো।
এই সেভিং অ্যাকাউন্টটাকেই আমরা বলি হচ্ছে সঞ্চিতি হিসাব। ঠিক আছে? সঞ্চিতি মানে হচ্ছে আলাদা করে একটা সেভ করে রাখি। অর্থাৎ আমার ভবিষ্যতে আমি এই যে মনে করো এটা তুমি ব্যবসা করছো, তোমার কাছ থেকে অনেকেই ধারে পণ্য ক্রয় করছে। তো এই ধারে পণ্য ক্রয়ের অনেক অঙ্ক ধরো তুমি ৳১,০০,০০০ বিক্রি করেছো, ৳১,০০,০০০ র মধ্যে ৳১০,০০০ প্রাপ্য তোমার আর উঠানো পসিবল নাই হইতে পারে। ৳১০,০০০ হয়তো কুড়িন হয়ে গেছে। এই ৳১০,০০০ লসকে তুমি কিভাবে ফুলফিল করবা? এই ফুলফিল করার জন্য তুমি আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো, আলাদা একটা হিসাব তৈরি করো। সেই হিসাবটাকেই আমরা সঞ্চিতি হিসাব বলছি। এইজন্য এই হিসাবটা আমাদের কি করে? সম্পত্তিকে কমায়। যেহেতু আমরা একটা খরচ কমানোর জন্য আলাদা করে টাকা সাইড করে রাখতেছি, এইজন্য সঞ্চিতিটা হচ্ছে একটা বিপরীত সম্পত্তি। এইটা হচ্ছে আমাদের প্রাপ্য সম্পদকে কমায়। তো যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে লিখে রেখেছি যে কুড়িন সঞ্চিতি প্রাপ্য সম্পদকে কমায়। কেননা আমি কি বলেছি? কুড়িন সম্পত্তি একটি বিপরীত সম্পত্তি। এটি সম্পদকে কমায়। তো কোন সম্পদকে কমাবে? সেটা হচ্ছে প্রাপ্য সম্পদ। এটা তোমাদের এমসিকিউ এর জন্য আসতে পারে। ফাইন। তাহলে তোমরা এখন কুড়িনের ব্যাপারে বুঝতে পেরেছ এবং কুড়িন সঞ্চিতি সম্পর্কে বুঝতে পেরেছ। কুড়িনটা কি? আমি যেই ধারে বিক্রি করেছি সেটার যে অ্যামাউন্টটা আমি আর পাবো না বা না পাওয়ার আশঙ্কা করছি। আর সেই যে না পাওয়ার থেকে লসটা সৃষ্টি হচ্ছে সেইটাকে এড়ানোর জন্য আমি যেই আলাদা একটা অ্যাকাউন্ট বানাচ্ছি, সেই অ্যাকাউন্টটাকে আমি বলছি হচ্ছে সেভিং অ্যাকাউন্ট বা সঞ্চিতি হিসাব। তো এই যে আমাদের টাকা পাচ্ছি না, আমরা কিভাবে অবলোপন করব? এইটার মূলত ২ টা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ এই যে তোমার কুড়িন হচ্ছে, কুড়িনটাকে তুমি কিভাবে ভাগ করবা? তুমি সাথে ধরো তোমাকে তুমি আজকে জানতে পারলা যে আমি আর তোমার টাকা দিচ্ছি না। তুমি সাথে তোমার হয়তো ওই ব্যয়টা থেকে তোমার সম্পদ কম করে দিতে পারো, অথবা তুমি আলাদা একটা সেভিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে তুমি ভবিষ্যতের জন্য ওয়েট করতে পারো। তো এই অবলোপনের আ দ্বিমতের কারণে কিন্তু আমরা কুড়িনকে অবলোপন করার ২ টা পদ্ধতি পেয়ে থাকি। একটি হচ্ছে প্রত্যক্ষভাবে অবলোপন করা অর্থাৎ ডিরেক্ট রাইট অফ, আরেকটা হচ্ছে তোমার সঞ্চিতি পদ্ধতি। তো আসো আমরা ২ টা পদ্ধতি দেখার চেষ্টা করব। তো প্রত্যক্ষ অবলোপন পদ্ধতিতে যখন একজন ব্যবসায়ী জানতে পারে যে তার ব্যবসায় কুড়িন করছে বা কোনো তার পাওনার টাকা হয়তো আর আসবে না, সে কোনো সেভিং অ্যাকাউন্ট অর্থাৎ তোমরা যে এখানে সেভিং অ্যাকাউন্টের ব্যাপারে দেখেছো, সেই সেভিং অ্যাকাউন্টটি আর ক্রিয়েট করে না। বরং তারা কি করে? তারা সাথে সে জানতে পেরেছে যে সে আর ৳১,০০০ পাবে না। সাথে সে হচ্ছে সেই ৳১,০০০টাকে সম্পদ থেকে কমিয়ে ফেলে এবং যে কুড়িনের পরিমাণ সেটাকে কুড়িন হিসাবে লিপিবদ্ধ করে ফেলে। তো এই ক্ষেত্রে আম আ সে যে ধরনের ডেবিট ক্রেডিট দিবে সেটি হলো কুড়িন হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ একজন বিক্রেতা এই প্রত্যক্ষ অবলোপন হিসাবে যখন জানতে পারল যে তার কুড়িন হয়েছে, সে সেই হিসাবটিকে কুড়িন বা ব্যয় হিসাবে রেকর্ড করে ফেলল আর তার প্রাপ্য হিসাবকে ক্রেডিট করে দিল। অন্যত্র আমরা যদি সঞ্চিতি পদ্ধতিদের দিকে তাকাই, সঞ্চিতি পদ্ধতিতে সে যখন জানতে পারে যে সম্ভাব্য কুড়িন ঘটতে পারে, সে সর্বপ্রথমই করে কি? কুড়িনের পরিমাণটাকে রেকর্ড করে ফেলে এবং একটি সঞ্চিতি হিসাব তৈরি করে এবং পরবর্তীতে যখন আ কুড়িনটা অ্যাকচুয়ালি ঘটে, যখন যেই পাওনাদার সে অ্যাকচুয়ালি কনফার্ম করে যে, "না, আমি টাকা দিতে পারছি না", তখনই সেই পরিমাণ টাকাকে সে লিপিবদ্ধ করে। তো আমরা দেখি কিভাবে এটি লিপিবদ্ধ করা হয়ে থাকে। তো তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি কুড়িন হিসাব ডেবিট এবং দেখো আমি ক্রেডিট করেছি কুড়িন সঞ্চিতি হিসাব। অর্থাৎ আমি এখানে আলাদা একটা অ্যাজিউম করেছি যে হ্যাঁ, আমার হয়তো আসবে না কিন্তু আমি সাথে সম্পদকে কমাই নাই। আমি আলাদা একটা সঞ্চিতি হিসাব তৈরি করে ফেলেছি। এটি হচ্ছে যখন অ্যাজিউম করি অর্থাৎ যখন বুঝতে পারি যে আসবে না। তারপর যখন আমার কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ, আমি আর টাকাটা পাচ্ছি না, তখন এভাবে তারা প্রাপ্য সম্পদটাকে কমিয়ে লিপিবদ্ধ করে। তো দেখো এখানে আমি কি করলাম, যখন আমার কনফার্ম হয়েছে যে আমি আর টাকা পাচ্ছি না, তখন আমি আবার কুড়িন সঞ্চিতি হিসাবটাকে ডেবিট করে দিলাম। আর হচ্ছে আমার প্রাপ্য সম্পদ। তখন যেহেতু কনফার্ম হয়ে গেছে যে আর টাকা পাচ্ছি না, তখন সেই অ্যামাউন্টের প্রাপ্যকে ক্রেডিট করে দিচ্ছি। তাহলে দেখো এই ২ টার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমি যখন প্রত্যক্ষ অবলম্বনে যাচ্ছি, তখন আমি যখনই জানতে পারি যে এই যে আমি ধরো তোমার টাকা দিচ্ছি না, তখনই তুমি কি করছো? তখনই সাথে কুড়িন হিসাব ডেবিট করে দিচ্ছ ওই অ্যামাউন্ট আর প্রাপ্য তখনই সাথে প্রাপ্য সম্পদ কমিয়ে দিচ্ছ। কিন্তু সঞ্চিতি পদ্ধতিতে তুমি যখন জানতে পারছো যে আমি হয়তো টাকা না দিতে পারি, সেই ক্ষেত্রে তুমি সবার আগে কুড়িন নামক ব্যয়টা তো রেকর্ড করছোই, কিন্তু সাথে প্রাপ্য সম্পদকে কমাচ্ছ না, বরং একটি বিপরীত সম্পত্তি হিসাব একটি আলাদা সেভিং অ্যাকাউন্ট ক্রিয়েট করছো, যাতে এই ক্ষতিটাকে তোমরা সম্মুখীন করতে পারো সুন্দর মতো। তারপর যখন তুমি ১ মাস, ২ মাস, ৬ মাস মানে একটা নির্দিষ্ট পিরিয়ড শেষে যখন কনফার্ম করছো বা আমি কনফার্ম করছি যে হ্যাঁ, আমি ভাই দেউলিয়া হয়ে গিয়েছি, আমি আর কোনোভাবেই টাকা দিতে পারছি না, তখন তুমি
সেই পর্যায়ে যে প্রাপ্যটাকে ক্রেডিট অর্থাৎ প্রাপ্য সম্পদ কমিয়ে দিচ্ছ আর যেই কুঋণ সঞ্চিতি হিসাব আছে সেটিকে ডেবিট করে দিচ্ছ। তো এটা হলো তোমার সঞ্চিতি পদ্ধতি আর প্রত্যক্ষ অবলোপন পদ্ধতির কোর ডিফারেন্স। তো আমাদের নরমালি এসএসসি, এইচএসসির জন্য মূলত এইটাই আসে। স্পেশালি তুমি যদি এসএসসি ব্যাচ হয়ে থাকো তাহলে এসএসসির জন্য সঞ্চিতি পদ্ধতিটাই শিখতে হবে। প্রত্যক্ষ অবলম্বন তেমন আসে না। এইটা নরমালি অ্যাডমিশন টেস্টের জন্য আসে। তো আমরা যদি এসএসসি, এইচএসসি হয়ে থাকো সঞ্চিতি পদ্ধতির উপরই বেশি ফোকাস করবে। তো আসো এবার আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা শেখার চেষ্টা করি। ধরো এখানে তোমাকে আমি একটা উদাহরণ দিয়েছি, সেখানে বলেছি ধারে বিক্রি করা হয়েছিল ৳১০,০০০ যার উপর 10% কুঋণ ধরা হয়েছে। দেখো এইখানে আবার একটা জিনিস বলছি, কুঋণ বা অনাদায়ী পাওনা কিন্তু শুধুমাত্র ধারে বিক্রির উপর। নগদে বিক্রি করলে কিন্তু এখানে, কারণ তুমি তো নগদ বিক্রি করলে টাকা পেয়ে গেছো, এখানে না পাওয়ার তো আর কোনো হিসাব নেই, তাই না? এটা তো কোনো সমস্যা নেই। তাহলে ধারে বিক্রি করছিল ৳১০,০০০ যার উপর 10% কুঋণ হয়েছে। তো আমরা এটা ধরে নিলাম যে যেহেতু তোমরা এসএসসি বা এইচএসসি স্টুডেন্ট, এখানে কিছু বলা নেই। এটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতিতেই আমরা হচ্ছে রেকর্ড করব। তো আসো আমরা দেখি কিভাবে রেকর্ড করতে পারি। তো যেমনটি তোমরা দেখতে পারছো আমি এখানে রেকর্ড করে ফেলেছি ৳১০,০০০ 10% যেহেতু ৳১,০০০ হয়, কুঋণ হিসাব ডেবিট করেছি এবং কুঋণ সঞ্চিতি হিসাবে ক্রেডিট করা হয়েছে। এখন ধরো কোয়েশ্চেনে বলা আছে যে উপরোক্ত কুঋণের টাকা আর পাওয়াই যাবে না। অর্থাৎ এই যে আমরা কুঋণটা বের করেছি, কুঋণ সঞ্চিতি আর কুঋণ হিসাব বের করেছি, এটা কনফার্ম করে দিয়েছে এই টাকা আর পাওয়াই যাবে না। তো এইটাকে আমরা কিভাবে এন্ট্রি করব? এই তো এইখানে যেই কনফার্মের পদ্ধতিটা দেখতে পাচ্ছ, সেই পদ্ধতিতে আমরা এখন জাস্ট কনফার্ম করে দিব। তো স্টুডেন্টস যেমনটি দেখতে পাচ্ছ, যখন আমাকে কনফার্ম করা হলো যে ঋণের টাকা আর পাওয়া যাবেই না, তখন আমি জাস্ট কি করলাম, কুঋণ যেই সঞ্চিতি সেটাকে ডেবিট করে দিলাম। আর যেহেতু কনফার্ম করে দিয়েছে, তখন আমরা প্রাপ্য হিসাবকে ক্রেডিট করে দিয়েছি। তো এইটাই হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড সিস্টেম। এসএসসিতে যদি তোমাদের বা এইচএসসিতে বলা না থাকে যে সঞ্চিতি বা কোনো পদ্ধতির কথাই বলা না থাকে, এইভাবে আমরা করব। আর যদি লাস্টে কোথাও বলাও না থাকে যে পাওয়া যাবে না এটা কনফার্ম করছে, এই পর্যন্ত তোমরা করে রেখে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো আসো আমরা আরেকটা উদাহরণ দেখি যে অনাদায়ী পাওনার ৳২,০০০ পাওয়া গেল। এখন ধরো আরেকটা সিনারিও যেইখানে তোমার ধরো ৳৫,০০০ অনাদায়ী পাওনা হয়েছিল বা কুঋণ হয়েছিল। আমরা হচ্ছে কনফার্ম করার পর প্রাপ্য হিসাবকে কমিয়ে দিয়েছি। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে প্রাপ্য হিসাবকে কমায় দিছি কুঋণ সঞ্চিতিকে ডেবিট করে। এখন ৬ মাস বা ৩ মাস পর এখন যে ধার নিছিল সেই লোক ভালো, সে হয়তো কোনো কারণে দিতে পারে নাই। এখন আইসা আবার ৳২,০০০ আমাকে দিয়ে গেছে। অর্থাৎ তার কাছে টাকা আসছে, দিয়ে গেছে। অর্থাৎ আমাকে বলা হলো যে এত তারিখ অনাদায়ী পাওনার এত টাকা পাওয়া গেল। তখন আমরা সেটাকে কিভাবে এন্ট্রি করব? তো স্টুডেন্টস যেমনটি তোমরা দেখতে পারছ, যদি কিনা আমি রেকর্ড করে ফেলেছি যে টাকা পাবো না, এরপরে যদি কোনো তারিখে আবার সে অনাদায়ী পাওনার কিছু টাকা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা নগদান হিসাব ডেবিট করব আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট করব। কেননা আমি যখন টাকাটা পেয়ে গেলাম তখন তো আর আমার প্রাপ্যর সাথে কিছু নাই, না? আমি তো প্রাপ্যকে আগেই কমায় দিছি যে টাকা পাবো না, কুঋণ সঞ্চিতি যে আমি সেভিং অ্যাকাউন্ট বানাইছিলাম এইটা দিয়ে তো অলরেডি আমার যেই লসটা ওইটাকে আমি ফিল আপ করে দিয়েছিলাম। তো যখন আবার টাকা পাচ্ছে আমি নগদান হিসাব সিম্পলি ডেবিট করে দিব, অর্থাৎ নগদ টাকা বাড়লো আর অনাদায়ী পাওনা যে সঞ্চিতি এটাকে ক্রেডিট করব। অর্থাৎ এই যে আমার সেভিং অ্যাকাউন্টটা ছিল, হ্যাঁ? সেই সেভিং অ্যাকাউন্টে আমি আবার টাকাটাকে ফান্ড করে দিব। যেহেতু আমি টাকাটা পেয়ে গেলাম, আমার জন্য ভালো হলো যে। তো এই হচ্ছে তোমার কুঋণ সম্পর্কিত যাবতীয় বেসিক আইডিয়া, কিভাবে কি সলভ করতে হয়, কুঋণ কেন, কুঋণ কি, কুঋণ কোন হিসাবের আন্ডারে পড়ে, কিভাবে সলভ করব। তো এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবা যে কোথায় প্রবলেম হচ্ছে। আমি লাগলে আবারও ভিডিও বানাবো। যদি বুঝতে পারো সেটাও আমাকে জানাবা কি ভালো লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী যেই ভিডিও আসে সেই ভিডিওটা আসলে তোমরা আপডেটেড থাকো, সাথে, সাথে শিখে ফেলতে পারো। অ্যান্ড আমাদের একটা Facebook পেজ আছে সেটাতেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে ফিউচার আপডেটসটা as soon as possible পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।